শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকী তার স্ত্রী তিশাও তো অভিনয় করছে মুজিবের বউ হিসাবে। তো মারের রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন? মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টা ফারুকীর বউ? এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি সেনাবাহিনীর যে বিবৃতি গত রাতে দেওয়া হলো, সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এসবের বিরুদ্ধে সেনাবাহিনী শক্ত কোনো অবস্থানে যাচ্ছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বাধ্য হয়ে প্রকাশ করতে চেয়েছেন যে আর নয়, যথেষ্ট হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না, তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার। তবে রাজনৈতিক দলগুলো যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে হয়তো নির্বাচন সরকার দ্রুতই দিতে বাধ্য হবে। নুসরাত ফারিয়াকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করার পর থেকেই সারা দেশ জুড়ে এই দাবি আরও জোরদার হয়ে উঠছে যে এরপর সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশাকে আটক করে জিজ্ঞাসাবাদ না করলে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র চায় জাতিসংঘ। শেখ হাসিনা যে স্বেচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্রই পেশ করতে হবে। আর এই পদত্যাগপত্র জাতিসংঘে পেশ করতে হবে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করা কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ নাকি ভারত? পাকিস্তান থেকে যাবতীয় পণ্য রপ্তানি বন্ধ। বাংলাদেশের উপরেও যদি এই চাপ প্রয়োগ করে, এই খড়গ আরোপ করে, তাহলে কি ঘটবে? সেটি একটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। তার বিরুদ্ধে যে মামলাটা আছে, ভাটারা থানার একটা মামলা, হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি যে আপনার তাকে একটা গুরুতর আহত করার মানে হত্যা চেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময়। প্রশ্ন হচ্ছে যে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকী তার স্ত্রী তিশাও তো অভিনয় করছে মুজিবের বউ হিসাবে। তো মারের রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন? মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টা ফারুকীর বউ? এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোনো লিয়াজু নাই, যাদের কোনো রাজনৈতিক দলগুলোতে পদ পদবি নাই, যারা আওয়ামী লীগের ফেস ব্যবহার করে অনৈতিক কোনো সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই, লাইক নিপুণের মতন, নিপুণ প্রকাশ্যে নিছে, নিপুণকে গ্রেপ্তার করা আলাদা জিনিস। কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আরো এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যা চেষ্টা মামলা হয়, হত্যা মামলা হয়, মানে এগুলো তো ভাই আইনের সুশাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে। আজকে শুনছি রাতভর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে, কালকে আদালতে তোলা হবে। মানে এটা একটা দেশের আইন শৃঙ্খলা, একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে। আমাদের কথা বলতে হবে। দেখেন ওই ডক্টর ইউনূস যা করে সবই ক্লিয়ার, ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার, বিষয়টা কিন্তু তা না। এটা তো আরেক আওয়ামী লীগ ফেসিজমের মতোই আমরা দেখতেছি যে যার কাছে ক্ষমতা আছে তারাই মনে করলেন যে মানে চাটা হচ্ছে, তাল্য চাটা হচ্ছে, আর যার কাছে নাই নরম পাইছে তারা ধৈর্য নিয়ে ভাই ঘটনা ঘটায় দিচ্ছেন। কেন? এগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে, এক একজন এক এক ধান্দায় ব্যস্ত। ভাই রাষ্ট্রের সংস্কার কই, কি হচ্ছে? আজকে দেখলাম 1,26,000 বেকারের সংখ্যা বাড়ছে। ভারত স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিছে, আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না। শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, তার চাকরি থেকে তারা বরখাস্ত করে দিছে। এটা ফেরাউন মার্ক উপদেষ্টা তৈরি হলো আমাদের। কিসের বাক স্বাধীনতা? মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন। তো পার্থক্যটা কোথায়? মাত্র 8 মাসে যা শুরু হয়েছে সব দিকে, এখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না। সব বিএনপি পন্থী হইতে হবে, জামাত পন্থী হইতে হবে, অথবা ডক্টর ইউনূস পন্থী হইতে হবে। এখানে আপনি পন্থী না হলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে। কেন? দেশটাকে আপনাদের বাপদাদাদের আওয়ামী লীগ যেমন মনে করতো খালি এটা এদের বাপদাদাদের, তা আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয়। আমি নুসরাত ফারিয়াকে পছন্দ করি না, জীবনে ভিডিও করি নাই, কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে, একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার, যারাই খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে। আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত। কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে এলাকার মানুষের মামলা দিয়া ডিস্টারবেন্স করছে, মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে। এগুলো তো বন্ধ হওয়া দরকার।
আমরা এগুলার এন্ডিং চাই, একটা সুস্থ বাংলাদেশ চাই। যে অপরাধী তার সাজা হোক, যে নিরপরাধ তার সাজা আপনি দিতে পারেন না। প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি, আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়াও মনে হতে পারে। তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। আইএসপিআর এখানে আরও বলছে যে দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। এখানে আরও বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। আবার তারা উল্লেখ করেছে, যা বলেছে যথেষ্ট সত্য কথা বলেছে আইএসপিআর, কোনো ধরনের ভুল নেই। সেনাবাহিনীর প্রতিনিধি দল বাধার মুখে পড়েছিল কিংবা হয়তো আক্রমণের শিকার হতে যাচ্ছিল, তারপরে সহিংসতার পরিচয় দিয়েছে, সেটা আমরা নিজেরাও দেখেছি। কিন্তু গত 9 মাসের বেশি সময় ধরে একটি বিশেষ মহলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যে একের পর এক মব সৃষ্টি করা হচ্ছে, সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কগ্রস্ত, এসবের বিরুদ্ধে সেনাবাহিনী কেন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সংশয়, যথেষ্ট ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। যেহেতু সেনা সদস্যরা এখনো পর্যন্ত রাজপথে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে। আবার কোনো কোনো কথিত আন্দোলনে যখন এই ধরনের উস্কানিমূলক স্লোগান ওঠে, সেনা প্রধানের সাথে তুলনা করে স্লোগান ওঠে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আসলে সেনাবাহিনীকে কতটা খেলো করার চেষ্টা করা হচ্ছে, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। তারপরেও সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছে। যদিও ক্ষেত্র বিশেষ আমি মনে করি না যেমন এইসব ক্ষেত্রে যে এসবের বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি কোনো অ্যাকশনে যাবে। এখন সেনাবাহিনীর অবশ্যই ভাবমূর্তির বিষয় রয়েছে এখানে, যে কেউ যে কোনো কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু সার্বিকভাবে এটা সত্য কথা, সেনাবাহিনীর কোনো কোনো ক্ষেত্রে যে আচরণ বা যে অবস্থান, সেটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এতে করে মানুষ একদিকে যেমন আতঙ্কগ্রস্ত, অন্যদিকে প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত। একটি বক্তব্য দিয়ে শেষ করতে চাই। এই যে চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের যে আন্দোলন, সেই আন্দোলনে যিনি সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে মধ্যস্থতা করতে গিয়েছিলেন, তাদের বক্তব্য শুনতে গিয়েছিলেন সেই ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান, বিক্ষোভের মুখে তিনি কয়েকটি কথা বলেছেন, বেশ সাহসী উচ্চারণ করেছেন। সেখানে তিনি বলছেন যে আমি আপনাদের কথা শুনতে এসেছি, আমি ইউনিফর্ম পরে এসেছি, আমার ইউনিফর্মের সম্মান আছে, আমি কাপুরুষ নই, মরতে হলে এখানেই মরবো, বাঁচতে হলে এখানেই বাঁচবো। চমৎকার কথা। এবং এটাই সেনা সদস্য কিংবা সেনা কর্মকর্তাদের বক্তব্য, মানুষ সেটাই আশা করে। তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন। সেনাবাহিনীর যে বিবৃতি গত রাতে দেওয়া হলো, সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এসবের বিরুদ্ধে সেনাবাহিনী শক্ত কোনো অবস্থানে যাচ্ছে? এটার মধ্য দিয়ে স্পষ্টভাবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বাধ্য হয়ে প্রকাশ করতে চেয়েছেন যে আর নয়, যথেষ্ট হয়েছে। তিনি এর আগেও একবার উচ্চারণ করেছিলেন এনাফ ইজ এনাফ। কিন্তু এই মুহূর্তে এসে আসলে সেনাবাহিনী কোন অবস্থায় অবতীর্ণ হবে, এই বিবৃতির মাধ্যমে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে। স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ নাকি ভারত? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা গতকালকেও এমন বিষয় নিয়ে আলাপ করেছি যে ভারত তাদের দেশে বাংলাদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা দিয়েছে স্থল বন্দর দিয়ে। আজকেও আবার আলাপের প্রয়োজন হচ্ছে এজন্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা গতকালকে একটা মন্তব্য করেছেন যে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ক্ষতিগ্রস্ত হবে ভারতে। আসলে কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু সত্য, এটি একটি উন্মাদনাপূর্ণ আলাপ কিনা আমরা একটি পরিসংখ্যান দিয়ে আলাপটা করবার চেষ্টা করব।
আমাদের প্রথমেই দেখে নেওয়া দরকার যে ভারতের বিধি নিষেধে কি আছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে কয়েকটি দিক রয়েছে। প্রথমত, ভারতের কোনো স্থলবন্দর ব্যবহার করেই দেশটিতে বাংলাদেশি পোশাক রপ্তানি করতে পারবে না। রপ্তানি করা যাবে কলকাতার হলদিয়া বন্দর বা শ্যামাপ্রসাদ নদী বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু বন্দর দিয়ে।